গপ্পপুর লোকালে আপনাদের স্বাগতম। আমাদের নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর। রবীন্দ্রনাথ সম্পর্কে আর কি আর বলবো, বরঞ্চ ডাকঘর সম্বন্ধেই বলি। ডাকঘর 1911 খ্রিস্টাব্দের রবীন্দ্রনাথ ঠাকুরের অন্যতম শ্রেষ্ঠ নাটক। মোট 3টি দৃশ্যে ও 399টি সংলাপ সংযোগে নাটকটি সম্পূর্ণ হয়েছে। ডাকঘর রবীন্দ্রনাথ ঠাকুরের সাংকেতিক নাটকগুলির মধ্যে অন্যতম, সম্ভবত সর্বাপেক্ষা জনপ্রিয়, যা দেশে তো বটেই বিদেশেও অনুদিত ও অভিনীত হয়েছে। মূল চরিত্রে অমল, মাধব এবং ঠাকুরদা। গন্তব্য স্টেশন গপ্পপুর। পরবর্তী স্টেশন গপ্পপুর। সকল যাত্রীদের উদ্দেশ্যে জানানো হচ্ছে, পুরো গল্পটি শুনে মন্তব্য এবং উৎসাহ প্রদান করার জন্য অনুরোধ করা হচ্ছে। মুশকিলে পড়ে গেছি। যখন ও ছিল না তখন ছিলই না, কোনো ভাবনাই ছিল না। এখন ও কোথা থেকে এসে আমার ঘর জুড়ে বসলো। ও চলে গেলে আমার এ ঘর যেন আর ঘরই থাকবে না। কবিরাজ মশাই, আপনি কি মনে করেন ওকে? ওর ভাগ্যে যদি আয়ু থাকে তাহলে দীর্ঘকাল বাঁচতেও পারে, কিন্তু আয়ুর্বেদে যেরকম লিখেছে তাতে তো বলেন কি? শাস্ত্রে বলেছেন পৈতৃকান সন্নিপাজ্যান কফবাত সমুদ্দপ্পান। থাক থাক, আপনি আর ওই শ্লোকগুলো আওড়াবেন না। ওতে আরও আমার ভয় বেড়ে যায়। এখন কি করতে হবে সেইটা বলে দিন। খুব সাবধানে রাখতে হবে। সে তো ঠিক কথা, কিন্তু কি বিষয়ে সাবধান হতে হবে সেইটা স্থির করে দিয়ে যান। আমি তো পূর্বেই বলেছি, ওকে বাইরে একেবারে যেতে দিতে পারবেন না। ও ছেলে মানুষ, ওকে দিনরাত ঘরের মধ্যে ধরে রাখা যে ভারী শক্ত। তা কি করবেন বলেন? এই শরৎকালের রৌদ্র আর বায়ু দুই ওই বালকের পক্ষে বিষবত্ত। কারণ কিনা শাস্ত্রে বলেছে অপস্বরে জ্বরে কাশে কামলায়ং হলিমকে। থাক থাক, আপনার শাস্ত্র থাক। তাহলে ওকে বন্ধ করেই রেখে দিতে হবে, অন্য কোনো উপায় নেই? কিছু না, কারণ পবনে তপনে চৈব। আপনার ও চৈব নিয়ে আমার কি হবে বলেন তো? ও থাক না, কি করতে হবে সেইটা বলে দিন। কিন্তু আপনার ব্যবস্থা বড় কঠোর। রোগের সমস্ত দুঃখ ও বেচারা চুপ করে সহ্য করে, কিন্তু আপনার ওষুধ খাবার সময় ওর কষ্ট দেখে আমার বুক ফেটে যায়। সেই কষ্ট যত প্রবল তার ফলও তত বেশি। তাই তো মহর্ষি চব্বন বলেছেন ভেষজং হৃদপাকচ্চ তিক্তং আশুফল প্রদং। আজ তবে উঠি দত্তমশাই। ওই রে, ঠাকুরদা এসেছে, সর্বনাশ করলে। কেন? আমাকে তোমার ভয় কিসের? তুমি যে ছেলে খেপাবার সর্দার। তুমি তো ছেলে নও, তোমার ঘরেও ছেলে নেই, তোমার খেপার বয়সও গেছে। তোমার ভাবনা কি? ঘরে যে ছেলে একটি এনেছি, সে কি রকম? আমার স্ত্রী যে পোষ্যপুত্র নেবার জন্য ক্ষেপে উঠেছিল। সে তো অনেক দিন থেকে শুনছি, কিন্তু তুমি যে নিতে চাও না। জানো তো ভাই, অনেক কষ্টে টাকা করেছি। কোথা থেকে পরের ছেলে এসে আমার বহু পরিশ্রমের ধন বিনা পরিশ্রমে ক্ষয় করতে থাকবে, সে কথা মনে করলেও আমার খারাপ লাগতো। কিন্তু এই ছেলেটিকে আমার যে কিরকম লেগে গিয়েছে। তাই এর জন্য টাকা যতই খরচ করেছো ততই মনে করছো সে যেন টাকাই পরম ভাগ্য। আগে টাকা রোজগার করতুম, সে কেবল একটা নেশার মতো ছিল, না করে কোনো মতে থাকতে পারতুম না। কিন্তু এখন যা টাকা করছি সবই ওই ছেলে পাবে জেনে উপার্জনের ভারী একটা আনন্দ পাচ্ছি। বেশ বেশ ভাই, ছেলেটি কোথায় পেলে বলো দেখি। আমার স্ত্রীর গ্রাম সম্পর্কে ভাইপো, ছোটবেলা থেকে বেচারার মা নেই, আবার সেদিন তার বাপও মারা গেছে। আহা, তবে তো আমাকে তার দরকার আছে। কবিরাজ বলছে তার ওইটুকু শরীরে একসঙ্গে বাত পিত্ত শ্লেষা যেরকম প্রকোপিত হয়ে উঠেছে, তাতে তার আর বড় আশা নেই। এখন একমাত্র উপায় তাকে কোনো রকমে ওই শরতের রৌদ্র আর বাতাস থেকে বাঁচিয়ে ঘর বন্ধ করে রাখা। ছেলেগুলোকে ঘরের বার করাই তোমার এই বুড়ো বয়সের খেলা। তাই তোমাকে ভয় করি। মিছে বলেনি, একবার ভয়ানক হয়ে উঠেছি আমি, শরতের রোদ্দুর আর হাওয়ার মতো। কিন্তু ভাই, ঘরের ধারে রাখবার মতো খেলাও আমি কিছু জানি না। আমার কাজকর্ম একটু সেরে আসি বটে, তারপর ওই ছেলের সাথে ভাব করে নেব। পিসেমশাই, কি অমল? আমি কি উঠোনটাতেও যেতে পারবো না?
না বাবা। ওই যেখানটাতে পিসিমা জাঁতা দিয়ে ডাল ভাঙেন, ওই দেখো না, যেখানে ভাঙা ডাঙের খুদগুলি দুই হাতে তুলে নিয়ে লেজের উপর ভর দিয়ে বসে কাঠবিড়ালি কুটুস কুটুস করে খাচ্ছে, ওখানে আমি যেতে পারবো না। না বাবা। আমি যদি কাঠবিড়ালি হতুম তবে বেশ হতো, কিন্তু পিসেমশাই আমাকে কেন বেরোতে দেবে না? কবিরাজ যে বলেছে বাইরে গেলে তোমার অসুখ করবে। কবিরাজ কেমন করে জানলে? বলো কি অমল, কবিরাজ জানবে না? সে যে এত বড় বড় পুঁথি পড়ে ফেলেছে। পুঁথি পড়লে কি সমস্ত জানতে পারে? বেশ, তাও বুঝি জানো না? আমি যে পুঁথি কিছুই পড়িনি, তাই জানিনি। দেখো, বড় বড় পণ্ডিতরা সব তোমারই মতো, তারা ঘর থেকে তো বেরোয় না। বেরোয় না? না, কখন বেরোয় বলো? তারা বসে বসে কেবল পুঁথি পড়ে, আর কোনো দিকেই তাদের চোখ নেই। অমলবাবু, তুমিও বড় হলে পণ্ডিত হবে, বসে বসে এই এত বড় বড় সব পুঁথি পড়বে, সবাই দেখে আশ্চর্য হয়ে যাবে। না না পিসেমশাই, তোমার দুটি পায়ে পড়ি, আমি পণ্ডিত হব না। পিসেমশাই, আমি পণ্ডিত হব না। সে কি কথা অমল? যদি পণ্ডিত হতে পারতুম তাহলে তো আমি বেঁচে যেতুম। আমি যা আছে সব দেখবো, কেবলই দেখে বেড়াবো। শোনো একবার। দেখবে কি? দেখবার এত আছেই বা কি? আমাদের জানালার কাছে বসে সেই যে দূরে পাহাড় দেখা যায়, আমার ভারী ইচ্ছে করে ওই পাহাড়টা পার হয়ে চলে যায়। কি পাগলের মতো কথা! কাজ নেই, কর্ম নেই, খামোকা পাহাড়টা পার হয়ে চলে যায়। কি যে বলে তার ঠিক নেই। পাহাড়টা যখন মস্ত বেড়ার মতো উঁচু হয়ে আছে, তখন তো বুঝতে হবে ওটা পেরিয়ে যাওয়া বারণ। নইলে এত বড় বড় পাথর জড়ো করে এত বড় একটা কাণ্ড করার দরকার কি ছিল? পিসেমশাই, তোমার কি মনে হয় ও বারণ করছে? আমার ঠিক বোধ হয় পৃথিবীটা কথা কইতে পারে না, তাই অমনি করে নীল আকাশে হাত তুলে ডাকছে। অনেক দূরের যারা ঘরের মধ্যে বসে থাকে, তারাও দুপুরবেলা একলা জানালার ধারে বসে ওই ডাক শুনতে পায়। পণ্ডিতরা বুঝি শুনতে পায় না? তারা তো তোমার মতো খ্যাপা নয়, তারা শুনতে চায়ও না। আমার মতো খ্যাপা আমি কালকে একজনকে দেখেছিলাম। সত্যি নাকি? কিরকম শুনি? তার কাঁধে এক বাঁশের লাঠি, লাঠির আগায় একটা পুলি বাঁধা, তার বাঁ হাতে একটা ঘটি, পুরানো একজোড়া নাগরা জুতো পরে সে ওই মাঠের পথ দিয়ে ওই পাহাড়ের দিকেই যাচ্ছিল। আমি তাকে ডেকে জিজ্ঞাসা করলুম, তুমি কোথায় যাচ্ছ? সে বললে, জানি, যেখানে হয়। আমি জিজ্ঞাসা করলুম, কেন যাচ্ছ? সে বললে, কাজ খুঁজতে যাচ্ছে। আচ্ছা পিসেমশাই, কাজ কি খুঁজতে হয়? হয় বই কি, কত লোক কাজ খুঁজে বেড়ায়। বেশ তো, আমিও তাদের মতো কাজ খুঁজে বেড়াবো। খুঁজে যদি না পাও? না পাই তো আবার খুঁজবো। তারপরে সেই নাগরা জুতো পরে লোকটা চলে গেল। আমি দরজার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে লাগলাম। সেই যেখানে ডুমুর গাছের তলা দিয়ে ঝর্ণা বয়ে যাচ্ছে, সেইখানে সে লাঠি নামিয়ে রেখে ঝর্ণা জলে আস্তে আস্তে পা ধুয়ে নিলে। তারপরে পুটুলি খুলে ছাতু বের করে জল দিয়ে মেখে নিয়ে খেতে লাগলো। খাওয়া হয়ে গেলে আবার পুটুলি বেঁধে ঘাড়ে করে নিলে। পায়ের কাপড় গুটিয়ে নিয়ে সেই ঝর্ণার ভিতর নেমে জল কেটে কেটে কেমন পার হয়ে চলে গেল। পিসিমাকে বলে রেখেছি, ওই ঝর্ণার ধারে গিয়ে একদিন আমি ছাতু খাবো। সীমা, কি বললে? পিসিমা বললেন, তুমি ভালো হও, তারপর তোমাকে ওই ঝর্ণার ধারে নিয়ে গিয়ে ছাতু খাইয়ে আনবো। কবে আমি ভালো হব? আর তো দেরি নেই বাবা। দেরি নেই, ভালো হলেই কিন্তু আমি চলে যাব। কোথায় যাবে? বাঁকা বাঁকা ঝর্ণার জলে আমি পা ডুবিয়ে ডুবিয়ে পার হতে হতে চলে যাব। দুপুরবেলায় সবাই যখন ঘরে দরজা বন্ধ করে শুয়ে আছে, তখন আমি কোথায় কত দূরে কেবল কাজ খুঁজে খুঁজে বেড়াতে বেড়াতে চলে যাব। আচ্ছা বেশ, আগে তুমি ভালো হও, তারপরে তুমি। তারপরে আমাকে পণ্ডিত হতে বলো না পিসেমশাই। তুমি কি হতে চাও বলো? এখন আমার কিচ্ছু মনে পড়ছে না। আচ্ছা আমি ভেবে বলবো। কিন্তু তুমি অমন করে যে সে বিদেশি লোককে ডেকে ডেকে কথা বলো না। বিদেশি লোক আমার ভারী ভালো লাগে। যদি তোমাকে ধরে নিয়ে যেত? তাহলে তো সে বেশ হতো।
কিন্তু আমাকে তো কেউ ধরে নিয়ে যায় না, সবাই কেবল বসিয়ে রেখে দেয়। আমার কাজ আছে, আমি চললুম। কিন্তু বাবা দেখো, বাইরে যেন বেরিয়ে যেও না। যাব না। কিন্তু পিসেমশাই, রাস্তার ধারের ওই ঘরটিতে আমি বসে থাকবো। দই দই, ভালো দই। দইওয়ালা, দইওয়ালা, ও দইওয়ালা! ডাকছো কেন? দই কিনবে? কেমন করে কিনবো? আমার তো পয়সা নেই। এ কেমন ছেলে তুমি? কিনবে না তো আমার বেলা বইয়ে দাও কেন? আমি যদি তোমার সঙ্গে চলে যেতে পারতুম তো যেতুম। আমার সঙ্গে? হ্যাঁ, তুমি যে কত দূর থেকে হাঁকতে হাঁকতে চলে যাচ্ছ, শুনে আমার মন কেমন করছে। বাবা, তুমি এখানে বসে কি করছো? কবিরাজ আমাকে বেরোতে বারণ করেছে, তাই আমি সারাদিন এইখানেই বসে থাকি। আহা, বাছা তোমার কি হয়েছে? আমি জানি নে, আমি তো কিচ্ছু পড়িনি, তাই আমি জানি নে আমার কি হয়েছে। দইওয়ালা, তুমি কোথা থেকে আসছো? আমাদের গ্রাম থেকে আসছি। তোমাদের গ্রাম? অনেক দূরে তোমাদের গ্রাম? আমাদের গ্রাম সেই পাঁচমুড়া পাহাড়ের তলায়, শ্যামলী নদীর ধারে। পাঁচমুড়া পাহাড়, শ্যামলী নদী, কি জানি, হয়তো তোমাদের গ্রাম দেখেছি, কবে সে আমার মনে পড়ে না। তুমি দেখেছো? পাহাড়তলায় কোনোদিন গিয়েছিলে নাকি? না, কোনো দিন যাইনি, কিন্তু আমার মনে হয় যেন আমি গ্রাম দেখেছি। অনেক পুরনোকালের খুব বড় বড় গাছের তলায় তোমাদের গ্রাম, একটি লাল রঙের রাস্তার ধারে না? ঠিক বলেছো বাবা। সেখানে পাহাড়ের গায়ে সব গরু চড়ে বেড়াচ্ছে। কি আশ্চর্য! ঠিক বলেছো, আমাদের গ্রামে গরু চড়ে বই কি, খুব চড়ে। মেয়েরা সব নদী থেকে জল তুলে মাথায় কলসি করে নিয়ে যায়, তাদের লাল শাড়ি পরা। বাবা ঠিক কথা। আমাদের সব গয়লাপাড়ার মেয়েরা নদী থেকে জল তুলে তো নিয়ে যায়ই, তবে কি না তারা সবাই যে লাল শাড়ি পরে তা নয়। কিন্তু বাবা, তুমি নিশ্চয়ই কোনোদিন সেখানে বেড়াতে গিয়েছিলে? সত্যি বলছি দইওয়ালা, আমি একদিনও যাইনি। কবিরাজ যেদিন আমাকে বাইরে যেতে বলবে, সেদিন তুমি নিয়ে যাবে তোমাদের গ্রামে। যাবো বই কি বাবা, খুব নিয়ে যাব। আমাকে তোমার মতো ওই রকম দই বেচতে শিখিয়ে দিও, ওই রকম বাঁক কাঁধে নিয়ে, ওই রকম খুব দূরের রাস্তা দিয়ে। মরে যাই, দই বেচতে যাবে কেন বাবা? এত এত পুঁথি পড়ে তুমি পণ্ডিত হয়ে উঠবে। না না, আমি কখনো পণ্ডিত হব না। আমি তোমাদের রাঙা রাস্তার ধারে, তোমাদের বুড়ো বটের তলায় গোয়ালপাড়া থেকে দই নিয়ে এসে দূরে দূরে গ্রামে গ্রামে বেচে বেচে বেড়াবো। কীরকম করে তুমি বলো? দই, 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 ভালো দই। আমাকে সুরটা শিখিয়ে দিও। হায় পোড়া কপাল, এ সুরও কি শেখবার সুর? না না, ও আমার শুনতে খুব ভালো লাগে। আকাশের খুব শেষ থেকে যেমন পাখির ডাক শুনলে মন উদাস হয়ে যায়, তেমনই ওই রাস্তার মোড় থেকে ওই গাছের সারির মধ্যে দিয়ে যখন তোমার ডাক আসছিল, আমার মনে হচ্ছিল, কি জানি কি মনে হচ্ছিল। বাবা, এক ভাঁড় দই তুমি খাও। আমার তো পয়সা নেই। না না না, পয়সার কথা বলো না। তুমি আমার দই একটু খেলে আমি কত খুশি হব। তোমার কি অনেক দেরি হয়ে গেল? কিচ্ছু দেরি হয়নি বাবা, আমার কোনো লোকসান হয়নি। দই বেচতে যে কত সুখ সে তোমার কাছে শিখে নিলুম। দই, 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 ভালো দই। সেই পাঁচমুড়ো পাহাড়ের তলায় শ্যামলী নদীর ধারে গয়লাদের বাড়ির দই। তারা ভোরের বেলায় গাছের তলায় গরু দাঁড় করিয়ে দুধ দই। সন্ধ্যাবেলায় মেয়েরা দই পাতে, সেই দই। দই, 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 ভালো দই। এই যে রাস্তার প্রহরী, পায়চারি করে বেড়াচ্ছ, প্রহরী, প্রহরী, একটিবার শুনে যাও না প্রহরী। অমন করে ডাকাডাকি করছেন কেন? আমাকে ভয় করো না তুমি? কেন? তোমাকে কেন ভয় করব? যদি তোমাকে আমি ধরে নিয়ে যাই? কোথায় ধরে নিয়ে যাবে? অনেক দূরে, ওই পাহাড়ে পেরিয়ে? একেবারে রাজার কাছে নিয়ে যাই যদি আমি? রাজার কাছে? নিয়ে যাও না আমাকে। কিন্তু আমাকে যে কবিরাজ বাইরে যেতে বারণ করেছে, আমাকে কেউ কোথাও ধরে নিয়ে যেতে পারবে না।
আমাকে কেবল দিনরাত্রি এখানেই বসে থাকতে হবে। কবিরাজ বারণ করেছে? আহা, তাই বটে। তোমার মুখে ওই সাদা হয়ে গেছে কেন? চোখের করে কালিও পড়েছে। তোমার হাত দুখানি, শিরগুলো কিন্তু দেখা যাচ্ছে। তুমি ঘন্টা বাজাবে না প্রহরী? এখন সময় হয়নি। কেউ বলে সময় বয়ে যাচ্ছে, কেউ বলে সময় হয়নি। আচ্ছা, তুমি ঘন্টা বাজিয়ে দিলেই তো সময় হবে। সে কি হয়? সময় হলে আমি ঘন্টা বাজিয়ে দিই। বেশ লাগে তো তোমার ঘন্টা। আমার শুনতে ভারী ভালো লাগে। দুপুরবেলা আমাদের বাড়িতে যখন সকলেই খাওয়া হয়ে যায়, পিসেমশাই কোথায় কাজ করতে বেরিয়ে যান। পিসিমা রামায়ণ পড়তে পড়তে ঘুমিয়ে পড়েন। আমাদের খুদে কুকুরটা উঠোনে ওই কোণের ছায়ায় লেজের মধ্যে মুখ গুজে ঘুমোতে থাকে। তখন তোমার ওই ঘন্টা বাজে, ঢং ঢং ঢং, ঢং ঢং ঢং। তোমার ঘন্টা কেন বাজে? ঘন্টা, এই কথা সবাই বলে। সময় বসে নেই, সময় কেবল চলেই যাচ্ছে। কোথায় চলে যাচ্ছে? কোন দেশে? সে কথা কেউ জানে না। সে দেশ বুঝি কেউ দেখে আসেনি? আমার ভারী ইচ্ছা করছে ওই সময়ের সঙ্গে চলে যাই। যে দেশের কথা কেউ জানে না, সেই অনেক দূরে। সে দেশে সবাইকে যেতে হবে বাবা। আমাকেও যেতে হবে, হবে বই কি? কিন্তু কবিরাজ যে আমাকে বাইরে যেতে বারণ করেছে। কোনোদিন কবিরাজি হয়তো স্বয়ং হাত ধরে নিয়ে যাবে। না না, তুমি তাকে জানো না, সে কেবলই ধরে রেখে তার দাও। চেয়ে ভালো কবিরাজ যিনি আছেন তিনি এসে বেড়ে দিয়ে যান। আমার সেই ভালো কবিরাজ কবে আসবেন? আমার যে আর বসে থাকতে ভালো লাগছে না। অমন কথা বলতে নেই বাবা। না, আমি তো বসেই আছি। যেখানে আমাকে বসিয়ে রেখেছে সেখান থেকে আমি তো বেরোইনি। কিন্তু ওই ঘন্টা বাজে ঢং ঢং ঢং, আর আমার মন কেমন করে। আচ্ছা প্রহরী, কি বাবা? ওই যে রাস্তার উপরের বড় বাড়িতে নিশান উড়িয়ে দিয়েছে, আর ওখানে সব লোকজন কেবলই আসছে যাচ্ছে, ওখানে কি হয়েছে? ওখানে নতুন ডাকঘর বসেছে। ডাকঘর? কার ডাকঘর? ডাকঘর আবার কার হবে? রাজার ডাকঘর। ছেলেটি ভারী মজার কিন্তু। রাজার ডাকঘরে রাজার থেকে সব চিঠি আসে? আসে বই কি, দেখো একদিন তোমার নামেও চিঠি আসবে। তোমার নামেও চিঠি আসবে? আমি যে ছেলে মানুষ। ছেলে মানুষকে রাজা এত টুকু টুকু ছোট ছোট চিঠি লেখেন? বেশ হবে, আমি কবে চিঠি পাবো? আমাকেও তুমি চিঠি লিখবেন? তুমি কেমন করে জানলে? রাজার যে অনেক ডাকঘর করা আছে, দেখেনি বুকে গোল গোল সোনার তকমাও পড়ে, তারা ঘুরে বেড়ায়। আচ্ছা, রাজার কাছ থেকে আমার চিঠি এলে আমাকে কি এনে দেবে? রাজার যে অনেক ডাকহরা আছে, দেখনি বুকে গোল গোল সোনার তাকমা পরে তারা ঘুরে বেড়ায়। আচ্ছা, কোথায় তারা ঘোরে? ঘরে ঘরে, দেশে দেশে। এ প্রশ্ন শুনলে হাসি পায় বটে। বড় হলে আমি রাজার ডাকঘর করা হব। ডাকঘর করা এ তো ভারী মজার কাজ। রোজ নেই, বৃষ্টি নেই, গরিব নেই, বড় মানুষ নেই, সকলের ঘরে ঘরে চিঠি বিলি করা বেড়ানো, এ খুব জব্বর কাজ। তুমি হাসছো কেন? আমার ওই কাজটাই সকলের চেয়ে ভালো লাগছে। না না, তোমার কাজও খুব ভালো। দুপুরবেলায় যখন রোদ্দুর ঝাঁঝা করে তখন ঘন্টা বাজে ঢং ঢং ঢং। আবার এক একদিন রাত্রে হঠাৎ বিছানায় জেগে উঠে দেখি ঘরের প্রদীপ নিভে গেছে। বাইরের কোন অন্ধকারের ভিতর দিয়ে ঘন্টা বাজছে ঢং ঢং ঢং। ওই যে মোড়ল আসছে, আমি এবার পালাই। যদি ও দেখতে পায় তোমার সাথে গল্প করছি, তাহলে খুব মুশকিল বাঁধাবে। ওই মোড়ল, কই কই? ওই যে অনেক দূরে, মাথায় একটা মস্ত গোলপাতার ছাতি। ওকে বুঝি রাজা মোড়ল করে দিয়েছে? আরে না, ও আপনি মোড়লে করে। যে ওকে না মানতে চায় তার সাথে দিনরাত এমনই লাগে যে ওকে সকলে ভয় পায়। কেবল সকলের সঙ্গে শত্রুতা করে ও আপনার ব্যবসা চালায়। আজ তবে যাই, আমার কাজ কামাই যাচ্ছে। আমি আবার সকালে এসে তোমার সমস্ত শহরের খবর শুনিয়ে যাব।
রাজার কাছ থেকে রোজ একটা করে চিঠি যদি পাই তাহলে তো বেশ হয়। এই জানালার কাছে বসে বসে পড়ি, কিন্তু আমি তো পড়তে পারিনি। কে পড়ে দেবে? পিসিমা তো রামায়ণ পড়ে। পিসিমা কি রাজার লেখা পড়তে পারে? কেউ যদি পড়তে না পারে জমিয়ে রেখে দেবো, আমি বড় হলে পড়ব। কিন্তু ডাক হরকরা যদি আমাকে না চেনে, মোড়ল মশাই, ও মোড়ল মশাই, একটা কথা শুনে যাও। এ রে, রাস্তার মধ্যে আমাকে ডাকাডাকি করে, কোথায় ওই বাঁদরটা? তুমি মোড়ল মশাই, তোমাকে তো সবাই মানে। হ্যাঁ হ্যাঁ, মানে বই কি, খুব মানে। রাজার ডাক হরকরা তোমার কথা শুনে না শুনে প্রাণ বাঁচে। ব্যাস রে, সাধ্য কি? তুমি ডাক হরকরাকে বলে দেবে আমারই নাম অমল, আমি এই জানলার কাছটাতে থাকি। কেন বলো দেখি? আমার নামে যদি চিঠি আসে, তোমার নামে চিঠি? তোমাকে কে চিঠি লিখবে? রাজা যদি চিঠি লিখে তাহলে? এ ছেলে তো কম নয়। রাজা তোমাকে চিঠি লিখবে? তা লিখবে বই কি, তুমি যে তার পরম বন্ধু। কদিন তোমার সাথে দেখা না হলে রাজা শুকিয়ে যাচ্ছে, খবর পেয়েছি। আর বেশি দেরি নেই, চিঠি হয়তো আজই বা কালই চলে আসবে। মোড়ল মশাই, তুমি অমন করে কথা করছো কেন? তুমি কি আমার উপর রাগ করেছো? ব্যাস রে, তোমার ওপর আমি রাগ করবো? এত সাহস আমার! রাজা তোমার সাথে চিঠি চলাচলি করে। মানব দত্তের বড় বার হয়েছে দেখছি, 2 পয়সা জমি কিনা এখন তার ঘরে রাজপ্রাসাদে রাত ছাড়া কথা হয় না। রোশনা, যে মজা দেখাচ্ছি। ওরে ছোড়া, বেশ শীঘ্রই যাচ্ছে, রাজার চিঠি তোমার বাড়িতে আসছে, আর আমি তার বন্দোবস্ত করছি। না না, তোমাকে কিছু করতে হবে না। কেন রে, ওর খবর রাজাকে জানিয়ে দেবো? কি তাহলে আর দেরি করতে পারবেন না আর খবর নেওয়ার জন্য? এখনই পাইপ পাঠিয়ে দেবেন। মানব দত্তের ভারী আস্পর্ধা রাজার কানে একবার উঠলে ত্রস্ত হয়ে যাবে। কি তুমি মল, ঝমঝম করতে করতে চলেছো? একটু দাঁড়াও না ভাই। আমার কি দাঁড়াবার জো আছে? বেলা বয়ে যায় যে। তোমার দাঁড়াতে ইচ্ছে করছে না, আমারও এখানে আর বসে থাকতে ইচ্ছে করছে না। তোমাকে দেখে আমার মনে হচ্ছে যেন সকালবেলার তারা। তোমার কি হয়েছে বলো তো? জানি না কি হয়েছে, কবিরাজ আমাকে বেরোতে বারণ করেছে। আহা, তবে বেরিও না। কবিরাজের কথা মেনে চলতে হয়, দুরন্তপনা করতে নেই, তাহলে লোকে দুষ্টু বলবে। বাইরের দিকে তাকিয়ে তোমার মন ছটফট করছে। আমি বরঞ্চ তোমার এই আধখানা দরজা বন্ধ করে দিই। না না, বন্ধ করো না। এখানে আমার সব বন্ধ, কেবল এইটুকুই খোলা। তুমি কি বলো না, আমি তো তোমাকে চিনি নে। আমি সুধা, সুধা? জানো না, আমি এখানকার মালিনীর মেয়ে। তুমি কি করো? সাজি ভরে ফুল তুলে নিয়ে এসে মালা গাঁথি। এখন ফুল তুলতে চলেছে। ফুল তুলতে চলেছ? তাই তোমার পা দুটি অমন খুশি হয়ে উঠেছে। যতই চলেছ মল বাজছে ঝমঝম ঝমঝম। আমি যদি তোমার সঙ্গে যেতে পারতুম, তাহলে উঁচু ডালে যেখানে দেখা যায় না সেইখান থেকে আমি তোমাকে ফুল পেড়ে দিতুম। তাই বই কি, ফুলের খবর আমার চেয়ে তুমি নাকি বেশি জানো? জানি, খুব জানি। আমি 7 ভাই চম্পার খবর জানি। আমার মনে হয় আমাকে যদি সবাই ছেড়ে দেয়, তাহলে আমি চলে যেতে পারি খুব ঘন বনের মধ্যে, যেখানে রাস্তা খুঁজে পাওয়া যায় না। সরু ডালের সব আগায় যেখানে মনুয়া পাখি বসে বসে দোলা খায়, সেইখানে আমি চাঁপা হয়ে ফুটতে পারি। তুমি আমার পারুল দিদি হবে। কি বুদ্ধি তোমার! পারুল দিদি আমি কি করে হব? আমি যে সুধা, আমি শশী মালিনীর মেয়ে। আমাকে রোজ এত এত মালা গাঁথতে হয়। আমি যদি তোমার মতো এইখানে বসে থাকতে পারতুম, তাহলে কেমন মজা হতো। তাহলে সমস্ত দিন কি করতে? আমার বেনে বউ পুতুল আছে, তার বিয়ে দিতুম,
আমার পুষি মেনি আছে, তাকে নিয়ে যাই। বেলা বয়ে যাচ্ছে, দেরি হলে ফুল আর থাকবে না। আমার সঙ্গে আর একটু গল্প করো না, আমার খুব ভালো লাগছে। আচ্ছা বেশ, তুমি দুষ্টুমি করো না। লক্ষ্মীর ছেলে হয়ে এইখানে স্থির হয়ে বসে থেকো। আমি ফুল তুলে ফেরবার পথে তোমার সঙ্গে গপ্প করে যাব। আর আমাকে একটি ফুল দিয়ে যাবে? ফুল অমনি কেমন করে দেব? দাম দিতে হবে যে। আমি যখন বড় হব তখন তোমাকে দাম দেব। আমি কাজ খুঁজতে চলে যাব ওই ঝর্ণা পার হয়ে, তখন তোমার দাম দিয়ে যাব। আচ্ছা বেশ, তুমি তাহলে ফুল তুলে আসবে? আসবো আসবে? আসবো। আমাকে ভুলে যাবে না? আমার নাম অমল, মনে থাকবে তোমার? না, ভুলবো না। দেখো, মনে থাকবে। ভাই, তোমরা সব কোথায় যাচ্ছ ভাই? একবার একটুখানি এখানে দাঁড়াও না। আমরা খেলতে চলেছি। কি খেলবে তোমরা ভাই? আমরা চাষ খেলা খেলবো। এই যে আমাদের লাঙল, আমরা দুজনে দুই গরু হব। সমস্ত দিন খেলবে? হ্যাঁ, সমস্ত দিন। তারপরে সন্ধ্যার সময় নদীর ধার দিয়ে দিয়ে বাড়ি ফিরে আসবে? হ্যাঁ, সন্ধ্যের সময় ফিরবো। আমার এই ঘরের সামনে দিয়েই ফিরো ভাই। তুমিও বেরিয়ে এসো না, খেলবে চলো। কবিরাজ আমাকে বেরিয়ে যেতে মানা করেছে। কবিরাজ? কবিরাজের মানা তুমি শোনো বুঝি? চলো চলো ভাই, আমাদের দেরি হয়ে যাচ্ছে। না ভাই, তোমরা আমার এই জানলার সামনে রাস্তায় দাঁড়িয়ে একটু খেলা করো, আমি একটু দেখি। এখানে আর কি নিয়ে খেলবো? এই যে আমার সব খেলনা পড়ে রয়েছে, এই সব তোমরাই নাও ভাই। ঘরের ভিতরে একলা খেলতে খেলতে ভালো লাগে না, এসব ধুলোয় ছড়ানো পড়েই থাকে, এ আমার কোনো কাজে লাগে না। বাবা, কি চমৎকার খেলনা! এ যে জটাই বুড়ি, এ যে জাহাজ। দেখেছিস ভাই, কেমন সুন্দর সেপাই। এসব তুমি আমাদের দিয়ে দিলে? তোমার কষ্ট হচ্ছে না? না, কিছু কষ্ট হচ্ছে না, সব তোমাদের দিলুম। আর কিন্তু ফিরিয়ে দেব না। না, ফিরিয়ে দিতে হবে না। কেউ বকবে না তো? কেউ না, কেউ না। কিন্তু রোজ সকালে তোমরা এই খেলনাগুলো নিয়ে আমার এই দরজার সামনে খানিকক্ষণ ধরে খেলো, আবার এগুলো যখন পুরনো হয়ে যাবে আমি নতুন খেলনা তোমায় আনিয়ে দেবো। বেশ ভাই, আমরা রোজ এখানে খেলে যাব। ও ভাই, সেপাইগুলোকে এখানে সব সাজা, আমরা লড়াই লড়াই খেলি। কিন্তু বন্দুক কোথায় পাই? ওই যে একটা মস্ত শর্টকাটই পড়ে আছে, ওটাকেই ভেঙে ভেঙে নিয়ে বন্দুক বানাই। কিন্তু ভাই, তুমি যে ঘুমিয়ে পড়ছো। হ্যাঁ, আমার ভারী ঘুম পেয়ে আসছে, জানি না কেন আমার থেকে থেকে ঘুম পায়। অনেকক্ষণ বসে আছি আমি, আর বসে থাকতে পারছি না, আমার পিঠ ব্যথা করছে। এখন যে সবে 1 প্রহর বেলা, এখনই তোমার ঘুম পায় কেন? ওই শোনো, 1 প্রহরের ঘন্টা বাজছে। হ্যাঁ, ওই যে বাজছে, ঢং ঢং ঢং, আমাকে ঘুমোতে যেতে ডাকছে। তবে আমরা যাই, কালকে আবার সকালে আসবো। যাবার আগে তোমাদের একটা কথা আমি জিজ্ঞেস করি ভাই, তোমরা তো বাইরে থাকো, তোমরা ওই রাজার ডাকঘরের ডাক হরকরাকে চেনো? হ্যাঁ, চিনি বই কি, খুব চিনি। কে তারা? নাম কি? একজন আছে বাদল হরকরা, একজন আছে শরৎ, আরো কত আছে। আচ্ছা, আমার নামে যদি চিঠি আসে তারা কি আমাকে চিনতে পারবে? কেন পারবে না? চিঠি যদি তোমার নামে থাকে তারা ঠিক চিনে নেবে। কাল সকালে যখন আসবে তাদের একজনকে ডেকে এনে আমাকে চিনিয়ে দিও না। আচ্ছা, দেব। পিসেমশাই, আজ আর আমার সেই জানলার কাছেও যেতে পারবো না, কবিরাজ বারণ করেছে। হ্যাঁ বাবা, সেখানে রোজ রোজ বসে থেকেই তো তোমার ব্যামো বেড়ে গেছে। না পিসেমশাই না, আমার ব্যামোর কথা আমি কিছুই জানি না, কিন্তু সেখানে থাকলে আমি খুব ভালো থাকি। যেখানে বসে বসে তুমি এই শহরের যত রাজ্যের ছেলে বুড়ো সকলের সঙ্গেই ভাব করে নিয়েছো। আমার দরজার কাছে রোজ যেন একটা মস্ত মেলা বসে যায়, এতেও কি কখনো শরীর টেকে? দেখো দেখি, আজ তোমার মুখখানা কীরকম ফ্যাকাশে হয়ে গেছে। পিসেমশাই, আমার সেই ফকির হয়তো আজ আমাকে জানলার কাছে না দেখতে পেয়ে চলে যাবে। তোমার আবার ফকির কে? সেই যে রোজ আমার কাছে এসে নানা দেশ বিদেশের কথা বলে যায়, শুনতে আমার ভালোই লাগে। ওই, আমি তো কোনো ফকিরকে জানি না।
এই ঠিক তার আসবার সময় হয়েছে। তোমার পায়ে পড়ি, তুমি কি তাকে একবার এলে বলে এসো না, সে যেন আমার ঘরে এসে একবার বসে। এই যে ফকির, এসো আমার বিছানায় এসে বসো। এ কি, এ যে আমি ফকির বাবা। তুমি যে কি নও তা তো ভেবে পাইনে। এবারে তুমি কোথায় গিয়েছিলে ফকির? আমি কৈষ্ট দ্বীপে গিয়েছিলাম, সেখান থেকে এই মাত্র আসছি। কুঞ্জদ্বীপে? এতে আশ্চর্য হচ্ছ কেন? তোমাদের মতো আমাকে পেয়েছে। আমার তো যেতে কোনো খরচা নেই, আমি যেখানে খুশি যেতে পারি। তোমার ভারী মজা। আমি যখন ভালো হব তখন তুমি আমাকে চেলা করে নেবে বলেছিলে, মনে আছে ফকির? খুব মনে আছে। বেড়াবার সময় সব মন্ত্র শিখিয়ে দেবো, যে পাহাড়ে, সমুদ্রে, অরণ্যে, কোথাও কিছুতে বাধা দিতে পারবে না তোমাকে। সব কি পাগলের মতো কথা হচ্ছে তোমাদের? বাবা অমল, পাহাড় পর্বত সমুদ্রকে ভয় করি নে, কিন্তু তোমার এই প্রকৃতিকে সঙ্গে যদি আবার কবিরাজ এসে জোটেন, তাহলে আমার মন্ত্রকে হার মানতে হবে। না না পিসেমশাই, তুমি কবিরাজকে কিছু বলো না। এখন আমি এইখানেই শুয়ে থাকবো, কিচ্ছু করব না। কিন্তু সেদিন আমি ভালো হব, যেদিন আমি ফকিরের মন্ত্র নিয়ে চলে যাব। নদী, পাহাড়, সমুদ্র আমাকে আর ধরে রাখতে পারবে না। ছি বাবা, কেবলই অমন যাই যাই করতে নেই, শুনলে আমার মন কেমন খারাপ হয়ে যায়। কৌষ্ট্র দ্বীপ, কিরকম দ্বীপ আমাকে বলো না ফকির? সে ভারী আশ্চর্য জায়গা, সে পাখিদের দেশ। এখানে মানুষ নেই, তারা কথা কয় না, চলে যায় না, তারা গান গায় আর পড়ে। বাহ, কি চমৎকার! সমুদ্রের ধারে সমুদ্রের ধারে বই কি, সব নীল রঙের পাহাড় আছে। নীল পাহাড়েই তাদের বাসা। সন্ধ্যের সময় সেই পাহাড়ের উপর সূর্যাস্তের আলো এসে পড়ে, আর ঝাঁকে ঝাঁকে সবুজ রঙের পাখি তাদের বাসায় ফিরে আসতে থাকে। এই আকাশের রঙে, পাখিদের রঙে, পাহাড়ের রঙে সে কি কাণ্ড হয়ে ওঠে রে বাবা। পাহাড়ে ঝর্ণা আছে। বিলক্ষণ। ঝর্ণা না থাকলে কি চলে? একেবারে হিরে গলিয়ে ফেলে দিয়েছে। আর আর কি নৃত্য! নড়িগুলোকে টুং টাং করে বাজাচ্ছে, কেবলই কলকল ঝরঝর করে ঝরছে। ঝর্ণাটি সমুদ্রের মধ্যে গিয়ে ঝাঁপ দিয়ে পড়ছে। কেন কবিরাজ বাবার সাধ্য নেই তাকে একদণ্ড আটকে রাখে। পাখিগুলোর নিতান্তই তুচ্ছ একটা মানুষ বলে যদি এক ঘরে করে না রাখতো, তাহলে ওই ঝর্ণার ধারে হাজার হাজার বাসার এক পাশে বাসা বেঁধে সমুদ্রে ঢেউ ডেকে সমস্ত জীবনটা কাটিয়েই দিতাম। আমি যদি পাখি হতুম তাহলে একটা ভারী মুশকিল হতো। শুনলাম তুমি নাকি দইওয়ালাকে বলে রেখেছো বড় হলে তুমি দই বিক্রি করবে। পাখিদের মধ্যে তোমার দইয়ের ব্যবসা কেমন ভালোই জমতো বোধ হয়। ওতে তোমার কিছু লোকসানই হতো আর বটে। তো আমার চললো না, আমাকে শুধু তোমরা খেপিয়ে দেবে দেখ, আমি চললুম। মশাই, আমার দইওয়ালা এসে চলে গেছে। গেছে বই কি, তোমার ওই শখের ফকিরের তল্পি বয়ে কৌঞ্চদ্বীপের পাখির বাসায় উড়ে বেড়ালে তার তো পেট চলে না। সে তোমার জন্য এক ভাঁড় দই রেখে গেছে, বলে গেছে তাদের গ্রামে তার বোনঝির বিয়ে, তাই সে কলমি পাড়ায় বাঁশির ফরমাত দিতে যাচ্ছে, তাই বড় ব্যস্ত আছে। সে যে বলেছিল আমার সঙ্গে তার ছোট বোনঝিটির বিয়ে দেবে। তবে তো বড় মুশকিল দেখছি। বলেছিল সে আমার টুকটুকে বউ হবে। তার নাকি নোলক, তার লাল ডোরে শাড়ি। সে সকালবেলা নিজের হাতে কালো গরু দুয়ে নতুন মাটির ভাঁড়ে আমাকে ফেনা শুদ্ধ দুধ খাওয়াবে। আর সন্ধ্যের সময় গোয়াল ঘরের প্রদীপ দেখিয়ে এসে আমার কাছে বসে সাত ভাই চম্পার গল্প করবে। বাবা, খাসা বউ তো! আমি যে ফকির মানুষ, আমারই লোভ হয়। তা বাবা, ভয় নেই। একবারের মতো বিয়ের দিকটা আমি তোমাকে বলছি। তোমার দরকার হলে কোনোদিন ওর ঘরে বঞ্জির অভাব হবে না। যাও যাও, আর তো পারা যায় না। ফকির, পিসেমশাই তো গিয়েছেন। এইবার আমাকে চুপি চুপি বলো না, ডাকঘরে কি আমার নামে রাজার চিঠি এসেছে? শুনছি তো এ চিঠি রওনা দিয়ে দিয়েছে। এ চিঠি কি এখন পথে আছে? পথে? কোন পথে? সেই যে বৃষ্টি হয়ে আকাশ পরিষ্কার হয়ে গেল, অনেক দূরে দেখা যায়।
সেই ঘন বনের পথে? তবে তো তুমি সব জানো দেখছি, এ তো পথেই তো। আমি সব জানি ফকির। তাই তো দেখছি, এমন করে জানলে? তা আমি জানিনি। আমি যেন চোখের সামনে দেখতে পাই, মনে হয় যেন আমি অনেকবার দেখেছি। সে অনেক দিন আগে, কতদিন তা মনে পড়ে না। বলবো? আমি দেখতে পাচ্ছি রাজার ডাক হরকরা পাহাড়ের উপর থেকে একলা কেবলই নেমে আসছে। বাঁ হাতে তার লণ্ঠন, কাঁধে তার চিঠির থলি। কতদিন কত রাত ধরে সে কেবলই নেমে আসছে। পাহাড়ের পায়ের কাছে ঝর্ণার পথ যেখানে ফুরিয়েছে, সেখানে বাঁকা নদীর পথ ধরে সে কেবলই চলে আসছে। নদীর ধারে জোয়ারির ক্ষেত, তারই সরু গলির ভিতর দিয়ে দিয়ে সে কেবলই আসছে। তারপরে আখের ক্ষেত, সেই আখের ক্ষেতের পাশ দিয়ে উঁচু আল চলে গিয়েছে। সেই আলের উপর দিয়ে সে কেবলই চলে আসছে। রাত দিন একলাটি চলে আসছে। ক্ষেতের মধ্যে ঝিঝি পোকা ডাকছে। নদীর ধারে একটিও মানুষ নেই, কেবল কাদা খোঁচা লেজ দুলিয়ে দুলিয়ে বেড়াচ্ছে। আমি সমস্ত দেখতে পাচ্ছি। যতই সে আসছে দেখছি, আমার বুকের ভিতরে খুশি হয়ে উঠছে। অমন নবীন চোখ তো আমার নেই, তবু তোমার দেখার সঙ্গে সঙ্গে আমিও দেখতে পাচ্ছি। আচ্ছা ফকির, যার ডাকঘর, তুমি সেই রাজাকে জানো? জানি বই কি, আমি যে তার কাছে রোজ ভিক্ষা নিতে যাই। সে তো বেশ। আমি ভালো হয়ে উঠলে আমিও তার কাছে ভিক্ষা নিতে যাব। পারবো না যেতে? বাবা, তোমার আর ভিক্ষার দরকার হবে না, তিনি তোমাকে যা দেবেন এমনিই দেবেন। না না, আমি তার দরজার সামনে পথের ধারে দাঁড়িয়ে জয় হোক বলে ভিক্ষা চাইব। আমি ভজনী বাজিয়ে নাচবো, সে বেশ হবে না? সে খুব ভালো হবে, তোমার সঙ্গে করে নিয়ে গেলে আমারও পেট ভরে ভিক্ষা মিলবে। আর তুমি কি ভিক্ষা চাইবে? আমি বলবো, আমাকে তোমার ডাক হরকরা করে দাও। আমি অমনি লণ্ঠন ধরে ঘরে ঘরে তোমার চিঠি বিলি করে বেড়াবো। জানো ফকির, আমাকে একজন বলেছে, আমি ভালো হয়ে উঠলে সে আমাকে ভিক্ষা করতে শেখাবে। আমি তার সঙ্গে যেখানে খুশি ভিক্ষা করে বেড়াবো। কে বলো দেখি? সিদাম, কোন ছিডাম? সেই যে অন্ধ খোড়া, সে রোজ আমার জানালার কাছে আসে। ঠিক আমার মতো একজন ছেলে তাকে চাকার গাড়িতে করে ঠেলে ঠেলে নিয়ে বেড়ায়। আমি তাকে বলেছি, আমি ভালো হয়ে উঠলে তাকে ঠেলে ঠেলে নিয়ে বেড়াবো। সে তো বেশ মজার হবে দেখছি। সেই আমাকে বলেছে কেমন করে ভিক্ষা করতে হয়, আমাকে শিখিয়ে দেবে। পিসে মশাইকে আমি বলি ওকে ভিক্ষা দিতে, তিনি বলেন মিথ্যা কানা মিথ্যা খোড়া। আচ্ছা, ও যেন মিথ্যা কানা হলো, কিন্তু চোখে দেখতে পায় না, সেটা তো সত্যি। ঠিক বলছো বাবা, ওর মধ্যে সত্যিই হচ্ছে এইটুকু যে যে ও চোখে দেখতে পায় না। তা ওকে কানা বল আর নাই বল, তা ও ভিক্ষাও পায় না, তবে তোমার কাছে বসে থাকে কি করতে? ওকে যে আমি শোনাই কথায় কি আছে, বেচারা দেখতে পায় না। তুমি যেসব দেশের কথা আমাকে বলো, সেসব আমি ওকে শুনিয়েই দিই। তুমি সেদিন আমাকে সেই যে হালকা দেশের কথা বলেছিলে, যেখানে কোনো জিনিসের কোনো ভার নেই, যেখানে একটু লাফ দিলে অমনি পাহাড় ডিঙিয়ে চলে যাওয়া যায়, সেই হালকা দেশের কথা শুনেও ভারী খুশি হয়ে উঠেছিল। আচ্ছা ফকির, সে দেশে কোন দিক দিয়ে যাওয়া যায়? ভিতর দিক দিয়ে যে একটা রাস্তা আছে, সে হয়তো খুঁজে পাওয়া শক্ত। ও বেচারা যে অন্ধ, ও হয়তো দেখতেই পাবে না। ওকে কেবল ভিক্ষাই করে বেড়াতে হবে, তাই নিয়ে ও দুঃখ করছিল। আমি ওকে বললুম, ভিক্ষা করতে গিয়ে তুমি যে কত বেড়াতে পাও, সবাই তো সে পায় না। বাবা, ঘরে বসে থাকলেই বা এত দুঃখ কিসের? না না, দুঃখ নেই। প্রথমে যখন আমাকে ঘরের মধ্যে বসিয়ে রেখে দিয়েছিল, আমার মনে হয়েছিল যেন দিন ফুরোচ্ছে না। আমার রাজার ডাকঘর দেখে অবধি এখন আমার রোজই ভালো লাগে। এই ঘরের মধ্যে বসে বসেই ভালো লাগে। একদিন আমার চিঠি এসে পৌঁছবে, সে কথা মনে করলেই আমি খুব খুশি হয়ে চুপ করে বসে থাকতে পারি। কিন্তু রাজার চিঠিতে কি লেখা থাকবে তা তো আমি জানি নে।
তা নাই জানলে তোমার নামটি লেখা থাকবে, তাহলেই হলো। তোমরা দুজনে মিলে এ কি ফ্যাসাদ বাঁধিয়ে বসে আছো বলো দেখি? কেন, হয়েছে কি? শুনছি তোমরা নাকি রটিয়েছ রাজা তোমাদেরই চিঠি লিখবেন বলে ডাকঘর বসিয়েছেন। তাতে কি হয়েছে? আমাদের পঞ্চানন মোড়ল সেই কথাটি রাজার কাছে লাগিয়ে বেনামি চিঠি লিখে দিয়েছে। সকল কথাই রাজার কানে ওঠে, এ কি আমরা জানি নে? তবে সামলে চলে না কেন? রাজা বাদশার নাম করে অমন যা তা কথা মুখে আনো কেন? তোমরা যে আমাকে শুদ্ধ মুশকিলে ফেলবে। ফকির, রাজা কি রাগ করবে? অমনি বললেই হলো, রাগ করবে? কেমন রাগ করে দেখি না। আমার মতো ফকির আর তোমার মতো ছেলের ওপর রাগ করে সে কিরকম রাজগিরি ফলায় আর দেখা যাবে। দেখো ফকির, আজ সকালবেলা থেকে আমার চোখের উপর থেকে থেকে অন্ধকার হয়ে আসছে, মনে হচ্ছে সব যেন স্বপ্ন। একেবারে চুপ করে থাকতে ইচ্ছে করছে, কথা কইতে আর ইচ্ছে করছে না। রাজার চিঠি কি আসবে না? এখন এই ঘর যদি সব মিলে যায়, যদি... আসবে, এটি আজই আসবে। আজ কেমন ঠেকছে? কবিরাজ মশাই, আজ খুব ভালো বোধ হচ্ছে, মনে হচ্ছে যেন সব বেদনা চলে গেছে। ওই হাসিটি তো ভালো ঠেকছে না। ওই যে বলছে খুব ভালো বোধ হচ্ছে, ওইটাই হলো খারাপ লক্ষণ। আমাদের চক্রধর দত্ত বলেছেন। দোহাই কবিরাজ মশাই, চক্রধর দত্তের কথা রেখে দিন, এখন বলুন ব্যাপারখানা কি? বোধ হচ্ছে আর ধরে রাখা যাবে না। আমি তো নিষেধ করে গিয়েছিলুম, কিন্তু বোধ হচ্ছে বাইরের হাওয়া লেগেছে। না কবিরাজ মশাই, আমি ওকে খুব করেই চারিদিক থেকে আগলে সামলে রেখেছি, ওকে বাইরে যেতে দেইনি, দরজা তো প্রায় বন্ধই রাখি। আমি দেখে এলুম তোমাদের সদর দরজার ভিতর দিয়ে হু করে হাওয়া বইছে। ওটা একেবারেই ভালো নয়। ও দরজাটা বেশ ভালো করে তালা চাবি বন্ধ করে দাও, না হয় 2-3 দিন তোমাদের ওখানে লোক আনাগোনা বন্ধই থাক না। যদি কেউ এসে পড়ে, খিড়কি দরজা আছে, ওই যে জানলা দিয়ে সূর্যাস্তের আভাটা আসছে, ওটাও বন্ধ করে দাও। ওকে রোগীকে বড় জড়িয়ে রেখে দেয়। অমল চোখ বুজে রয়েছে, বোধহয় ঘুমাচ্ছে। ওর মুখ দেখে মনে হয় যেন কবিরাজ মশাই, যে আপনার নয় তাকে ঘরে এনে রাখলুম, তাকে ভালোবাসলুম, এখন বুঝি আর তাকে রাখতে পারবো না। ও কি, তোমার ঘরে যে মোড়ল আসছে, এ কি উৎপাত! আমি আসি ভাই, কিন্তু তুমি যাও, এখনই ভালো করে দরজাটা বন্ধ করে দাও। আমি বাড়ি গিয়েই একটা 20 বড়ি পাঠিয়ে দিচ্ছি, সেইটা খাইয়ে দিও। যদি রাখবার হয় তো সেইটাই এনে টেনে রাখতে পারবে। ধীরে ছোড়া। আরে আরে, চুপ চুপ। না ফকির, তুমি ভাবছো আমি ঘুমোচ্ছি? আমি ঘুমোইনি, আমি সব শুনছি। আমি যেন অনেক দূরের কথাও শুনতে পাচ্ছি। আমার মনে হচ্ছে আমার মা, আমার বাবা যেন শিওরের কাছে কথা করছেন। ওহে মাধব দত্ত, আজকাল তোমাদের খুব বড় বড় লোকের সাথে সম্বন্ধ হচ্ছে না? বলেন কি মোড়ল মশাই, এমন পরিহাস করবেন না, আমরা নিতান্তই সামান্য লোক। তোমাদের এই ছেলেটি যে রাজার চিঠির জন্য অপেক্ষা করে বসে আছে। ও ছেলে মানুষ, ও পাগল, ওর কথা কি ধরতে আছে? না না, এতে আশ্চর্য কি? তোমার মতো এমন যোগ্য ঘর রাজা কোথায় পাবে? সেই জন্য দেখছি না, যে ঠিক তোমাদের জানলার সামনেই রাজা নতুন ডাকঘর বসিয়েছে। ওরে ছোড়া, তোর নামে রাজার চিঠি এসছে যে। সত্যি? যদি সত্যি হয়ে যায় না, তোমার সাথে রাজার বন্ধুত্ব। এই নাও তার চিঠি। আমাকে ঠাট্টা করো না ফকির। ফকির, তুমি বলো না, এই কি সত্যি তার চিঠি? হ্যাঁ বাবা, আমি ফকির তোমাকে বলছি, সত্য আর চিঠি। কিন্তু আমি যে এতে কিছুই দেখতে পাচ্ছি না, আমার চোখে আজ সব সাদা হয়ে গেছে। মোড়ল মশাই, বলে দাও না এই চিঠিতে কি লেখা আছে? রাজা লিখেছেন, আমি আজকালের মধ্যেই তোমাদের বাড়ি যাচ্ছি। আমার জন্য তোমাদের মুড়ি মুড়কির ভোগ তৈরি করে রেখো। রাজভবন আর আমার এক দণ্ড ভালো লাগছে না। মোড়ল মশাই, দোহাই আপনার, এসব কথা নিয়ে পরিহাস করবেন না। পরিহাস? কিসের পরিহাস? পরিহাস করেন এমন সাধ্য আছে ওর? আরে ঠাকুরদা, তুমিও খেপে গেলে নাকি? হ্যাঁ, আমি খেপেছি। আজ
সাদা কাগজে অক্ষর দেখতে পাচ্ছি, রাজা লিখেছেন তিনি স্বয়ং আমাকে দেখতে আসছেন, তিনি তার রাজকবিরাজের সঙ্গে করে আসছেন। ফকির, ওই যে ফকির, তার বাজনা বাজছে, শুনতে পাচ্ছ না? উনি আরো একটু না খেপলে তো শুনতে পাবে না। মোড়ল মশাই, আমি মনে করতুম তুমি আমার উপর রাগ করেছ, তুমি আমাকে ভালোবাসো না। তুমি যে সত্যিই রাজার চিঠি আনবে এ আমি মনেই করিনি। দাও আমাকে তোমার পায়ের ধুলো দাও। না, এই ছেলেটার ভক্তি শ্রদ্ধা আছে, বুদ্ধি নেই বটে, কিন্তু মনটা খুব ভালো। এতক্ষণে 4 প্রহর হয়ে গেছে বোধহয়। ওই যে ঢং ঢং ঢং, ঢং ঢং ঢং, সন্ধ্যা তারা কি উঠেছে ফকির? আমি কেন দেখতে পাচ্ছি নে? ওরা যে জানলা বন্ধ করে দিয়েছে, আমি তা খুলে দিচ্ছি। ও কি? ও কে? ও একে উৎপাত! খোলোদার, কে তোমরা? খোলোদার। মোড়ল মশাই, এ তো ডাকাত নয়। এরে, আমি পঞ্চানন মোড়ল। তোদের মনে কোনো ভয় ডর নেই? দেখো একবার, শব্দ থেমেছে। পঞ্চাননের আওয়াজ পেলে আর রক্ষে নেই, যত বড় ডাকাতি হোক না কেন। দ্বার যে ভেঙে ফেলেছে, তাই আর শব্দ নেই। মহারাজ আজ রাতে আসবেন। কি সর্বনাশ! কত রাত্রি দূত, কত রাত্রি? আজ 2 প্রহর রাত্রে। যখন আমার বন্ধু প্রহরী নগরের সিংহদ্বারে ঘণ্টা বাজাবে, ঢং ঢং ঢং, ঢং ঢং ঢং, তখন? হ্যাঁ, তখন রাজা তার বালক বন্ধুটিকে দেখবার জন্য তার সকলের চেয়ে বড় কবিরাজকে পাঠিয়েছেন। এ কি, চারদিক সমস্ত বন্ধ! খুলে দাও, খুলে দাও, যত জানলা দরজা আছে সব খুলে দাও। বাবা, কেমন বোধ হচ্ছে? খুব ভালো, খুব ভালো কবিরাজ মশাই। আমার আর কোনো অসুখ নেই, কোনো বেদনা নেই। আহ, সব খুলে দিয়েছো, সব তারাগুলি দেখতে পাচ্ছি, অন্ধকারের ওপারকার সব তারা। অর্ধরাতে যখন রাজা আসবেন, তখন তুমি কি বিছানা থেকে উঠে তার সাথে বেরোতে পারবে? পারবো, আমিই পারব। বেরোতে পারলে আমি বাঁচি। আমি রাজাকে বলবো, এই অন্ধকার আকাশে ধ্রুব তারাটিকে দেখিয়ে দাও। আমি যে তারা বোধ হয় কতবার দেখেছি, কিন্তু সে যে কোনটা সে তো আমি চিনিনি। তিনি কিন্তু সব চিনিয়ে দেবেন। এই ঘরে রাজার আগমনের জন্য পরিষ্কার করে ফুল সাজিয়ে রেখো, কিন্তু ওই লোকটিকে এই ঘরে রাখা কিন্তু চলবে না, একদম না। না না কবিরাজ মশাই, উনি আমার বন্ধু। তোমরা যখন আসনি, উনিই আমাকে রাজার চিঠি এনে দিয়েছেন। আচ্ছা বাবা, আচ্ছা, উনি যখন তোমার বন্ধু, তখন উনি ঘরেই রইলেন। বাবা, রাজা তোমাকে ভালোবাসেন, তিনি স্বয়ং আজ আসছেন। তার কাছে আজ কিছু প্রার্থনা করো। আমাদের অবস্থা তো ভালো নয়, জানো তো সব। সে আমি সব ঠিক করে রেখেছি পিসেমশাই, সে তোমার কোনো ভাবনা নেই। কি ঠিক করেছো বাবা? আমি তার কাছে চাইব তিনি যেন আমাকে তার ডাকঘরের হরকরা করে দেন। আমি দেশে দেশে ঘরে ঘরে তার চিঠি বিলি করব। হায় আমার কপাল! পিসেমশাই, রাজা আসবেন, তার জন্য কি ভোগ তৈরি রাখবে? তিনি বলে দিয়েছেন এখানে তার মুড়ি মুড়কির ভোগ হবে। মুড়ি মুড়কি? মোড়ল মশাই, তুমি তো আগেই বলে দিয়েছিলে, রাজার সব খবরই তুমি জানো, আমরা তো কিছুই জানতাম না। আমার বাড়িতে যদি লোক পাঠিয়ে দাও, তাহলে রাজার জন্য ভালো ভালো কিছু কোনো দরকার নেই। এইবার তোমরা সকলে স্থির হও। এলো এলো, ওর ঘুম এলো। আমি বালিকার শিহরে বসবো। ওর ঘুম এসছে, প্রদীপের আলো নিভিয়ে দাও। এখন আকাশের দিকে তাকিয়ে আলো আসুক। ওর ঘুম এসছে। ঠাকুরদা, তুমি এমন মূর্তিটির মতো হাত জোর করে নীরব হয়ে আছো কেন? আমার কেমন ভয় হচ্ছে। এই যা দেখছি, এসব কি ভালো লক্ষণ? এরা আমার ঘর অন্ধকার করে দিচ্ছে কেন? আর আলোতে আমার কি হবে? চুপ
করো অবিশ্বাস, কথা করো না। আমার ও ঘুমিয়ে পড়েছে। আমি যে ওর জন্য স্কুলে নিচ্ছি। আচ্ছা, ভাই তোমার ফুল ডাক ও কখন যাবে? এখনই হাজির হবে। রাজা এসে ওকে ডাকবে।